শিহাব পাথরের মতো নিশ্চুপ হয়ে বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তোরা একদম শিহাবের পিছন ঘেঁষে এসে দাঁড়ালো, কিন্তু দূরত্ব বজায় রাখলো। তার দুই হাত বয়ে কাসুমাসু হচ্ছে শিহাবের সঙ্গে ঠিক কিভাবে কথা বলা যায়, সেই সাহসটাই সে সংগ্রহ করতে পারছে না। বেশ কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতা বজায় রাখার পর সব দ্বিধা জেরে ফেলে তুলা কাঁপা কাঁপা প্রায় ফিসফিসিয়ে গলায় ডাকে দিল, শি শি শিহাব ভাইয়া। তুরার আকুল কণ্ঠস্বর শুনে শিহাব তড়িৎ গতিতে চমকে উঠল। সে ধীরে ধীরে পিছনে ঘুরে তাকিয়ে দেখলো সামনে তুরা দাঁড়িয়ে আছে। শিহাব তুরাকে দেখে মুখে একটি প্রাণহীন শীতল কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, তোরা ভাবি কিছু বলবা? শিহাবের মুখে ভাবি ডাক শুনে তুরা হতভম্ব হয়ে গেল। এই সুঠাম দেহি গম্ভীর পুরুষটি, যে কিনা তার থেকে বয়সে টের বড়, সে তাকে, এই নিতান্ত ছোট্ট মেয়েটিকে ভাবি বলে সম্বোধন করছে। এই চিন্তা মাথায় আসতেই তোরা বিস্ময়ে চোখ গোল করে শিহাবের দিকে অবিচল দৃষ্টিতে তাকিয়ে রইল। শিহাব তোরার অবিশ্বাস মাখা ফ্যালফ্যাল চোখের চাহনি দেখেই সবটা বুঝে গেল। শিহাব পুনরায় সেই কৃত্রিম সামান্য হাসিটা ঠোঁটে ফুটিয়ে বলল, অবাক হচ্ছ তো ভাবি কেন ডাকছি? আসলেই রৌদ্র আর আমি বয়সে প্রায় সমান হলেও এখন সম্পর্কের খাতিরে রৌদ্র আমার বড়, আর তুমি যেহেতু রৌদ্রের জীবন সঙ্গিনী, তাই তুমিও এখন থেকে আমার সম্মানীয় গুরুজন। তাই এই ভাবি ডাকটাই আমার কাছে সঠিক মনে হয়। কিছু মনে করো না। এনিওয়ে কিছু বলবা? শিহাবের কথায় তুরা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। শিহাবের এই ভাবি সম্বোধন আর তার কথার অন্তর্নিহিত অর্থ তুরার কানে যেন অপরাধ বোধের তীব্র চিৎকার হয়ে বাজল। তুরা মাথা নিচু রেখেই খুব আস্তে করে বলল, শিহাব ভাইয়া, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। হয়তো বিধাতার লিখন অন্যরকম ছিল, তাই আপনার সাথে আমার মিল হয়নি। তুরার বাক্যটি অসম্মান্ত রেখে শিহাব দ্রুত উল্টো দিক ঘুরে গেল। সে বেলকনির গ্রিল ছেড়ে অন্ধকার নীরব আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, বিধাতা চাননি নাকি তুমি চাওনি? তুরা ভাবি শিহাবের কথায় তুরা কি জবাব দেবে যেন মুহূর্তের জন্য তার মুখ থেকে কথা সরছে না। তবুও সে কষ্ট করে নিজেকে স্থির রেখে বলল, এখন এসব পুরনো চাপা কথা না তুললে কি হয় না শিহাব ভাইয়া? শিহাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বিঁধল, আমি কি এসব বলতে এসেছি? তুমি তো এসে আলাপ শুরু করলে। তোরা লজ্জা ও অস্বস্তি কাটিয়ে একটু সাহস নিয়ে বলল, মানে শিহাব ভাইয়া, আরশি আপু অসাধারণ একজন মানুষ। আপনাকে সে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আমি জানি আমি আপনার কাছে চিরকাল অপরাধী, কিন্তু এই অপরাধী হিসেবে আমি আপনাকে শুধু একটা মিনতি করছি, আরশি আপুকে কখনোই কষ্ট দিয়েন না। দেখবেন আপনার মনের ভেতরে যে আঘাতের ক্ষতগুলো জমে আছে, আরশি আপু সেইগুলোতে স্নেহভরা মলমের মতো ধীরে ধীরে শান্তি এনে দেবে, সব সারিয়ে তুলবে। জীবন আর সময় কখনো এক থাকে না শিহাব ভাইয়া, তেমনি মানুষের মনও সবসময় স্থির থাকে না। আজ আপনি গভীর বেদনায় ভারাক্রান্ত, কিন্তু সামনে এমন সুন্দর দিনও আসবে যখন তীব্র একনিষ্ঠ সুখে আপনি পাগল হয়ে থাকবেন, আর সেই পাগল হওয়ার প্রধান কারণটাই হবে আরশি আপু। আর আরশি আপুর কোনো দোষ নেই শিহাব ভাইয়া, আপু শুধু আমাকে একটুখানি সাহায্য করেছিল। আসলে আমি রৌদ্রকে প্রাণ দিয়ে ভালোবাসি। আরশি আপু সাহায্য না করলেও আমি এমনিতেও চলে যেতাম। আপনি তো তখন নিজেই বলেছিলেন, যখন তীব্র ভালোবাসা মাথায় চড়ে বসে, তখন দুনিয়ার কোনো নিয়ম, কোনো সঠিক ভুল তার কাছে গুরুত্ব পায় না। ঠিক তেমনি আমারও তখন কিছুই মাথায় আসতো না। তাই আমার করজোড়ে অনুরোধ, আমাকে পালাতে সাহায্য করার জন্য আরশিকে কখনো দোষারোপ করবেন না, ভুল বুঝবেন না। আরশির মতো একজন আপু পেতে ভাগ্যের জোর লাগে, আর সেই ভাগ্যটা পৃথিবীতে খুব কম মানুষেরই থাকে।
আর সেই কম ভাগ্যবানদের মধ্যে আমি একজন। আজ আমি যেমন আপুকে নিয়ে গর্বিত, একদিন আপনিও আপুকে নিয়ে মাথা উঁচু করে গর্ব করবেন। আমার এই কথাটা মিলিয়ে নিন শিহাব ভাইয়া। কথাটা বলেই তোরা একবার বিনয়ের সাথে দুহাত জোর করে বলল, আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর পারলে আমাকে মাফ করবেন শিহাব ভাইয়া। আর আরশি আপুকে জীবনে কখনোই কষ্ট দেবেন না, এই মিনটুকু আমি আপনার কাছে গুচ্ছিত রাখছি। কথাটি শেষ করেই তোরা আর এক মুহূর্ত সেখানে শ্বাস ফেলল না। সে প্রায় দৌড়ে সোজা সেখান থেকে বেরিয়ে মুহূর্তে দৃষ্টি আড়াল হয়ে গেল। তোরা যেতে খুব সন্তর্পণে আরশি বেলকনিতে এলো। শিহাব তখনও স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। আরশি মনে করছে তোরাকে পালাতে সে সাহায্য করেছিল, এই কারণে শিহাব হয়তো তার প্রতি প্রচণ্ড রেগে আছে। এসব ভেবে আরশির বুক কাঁপছে। আরশি তাই দু হাতের মুঠো শক্ত করে মাথা নিচু করে ভীষণ নরম ও নিচু গলায় ডাক দিল শিহাবকে, শিহাব ভাইয়া, আপনি কি আমার উপর রেগে বোম হয়ে আছেন? শিহাব আরশির ভীরু প্রশ্নটা শুনে মুহূর্তেই বুঝতে পারল আরশির মনের ভয়টা কোথায়। শিহাব শান্ত শীতল কণ্ঠে বলল, না, রাগ করার কি আছে তাতে? যে থাকতে চায় না তাকে কি শিকল দিয়ে বেঁধে রাখা যায়? কথাটা শুনতে সোশ্যাল মিডিয়ার ক্যাপশনের মতো শোনালেও এটাই তো জীবনের নগ্ন বাস্তব। আরশির মনে তবু সন্দেহ ও অস্থিরতা দূর হলো না। বিশ্বাস করুন শিহাব ভাইয়া, ভালোবাসার কাজে সাহায্য করার কর্তব্য, তাই আমিও তোরাকে আরশির বাক্যটি শেষ হওয়ার আগে শিহাব আচমকা দু হাত নিজের কান চেপে ধরে তীব্র বিরক্তি আর ক্রোধে চিৎকার করে উঠল, জাস্ট স্টপ ইট। আরশি, আমি এসব সাফাই শুনতে চাই না। আমি কি এক সেকেন্ডের জন্য বলেছি আমি তোমার উপর রাগ করেছি? তোমরা দুজন কি পেয়েছো আমাকে? একজন এসে গভীর আঘাত দিয়ে যাবে আর অন্যজন এসে সেই ক্ষতে মলম দিতে চাইবে না। আমার জীবন তোমাদের নাটকের ক্ষেত্র বা কারোর বন্দিশালা হবে না, বুঝেছো? বিশেষ করে দুজনই আমার থেকে দূরে থাকবে, আর বিশেষভাবে আরশি তুমি আমার থেকে একদম দূরে থাকবে। কথাটা বলে শিহাব যেতে নিবে, হঠাৎ কি মনে করে দাঁড়িয়ে আরশির দিকে ঘুরে তাচ্ছিল্যে হেসে বলল, আচ্ছা আরশি, মানুষ কেন পাষাণের পরিণত হয়? যাকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তারে কেন আমরা কোনোদিনও পাই না? আবার যারে ভুলেও চাই না তাকেই কেন আমরা অনিবার্যভাবে পাই? শিহাবের কথায় আরশির মাথা আরও গভীরভাবে নিচু করল। শিহাবের আবেগময় তীব্র হতাশা ভরা কথাগুলো যেন সুচালো তীরের মতো এসে বিঁধল আরশির ক্ষত বিক্ষত হৃদয়ে। শিহাব আরশির বিমর্ষ করুণ নীরবতা দেখে বুঝে গেল এই কঠিন রর কথাগুলো কোনো জবাব আরশির কাছে নেই। শিহাব আর এক মুহূর্তেও সময় নষ্ট করল না। সে আরশিকে পেছনে ফেলে নীরবে রুমে এসে বিছানার এক প্রান্তে দেওয়াল ঘেঁষে শুয়ে পড়ল। আরশি তখনও বেলকনির কাছে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। তার অবাধ্য চোখ থেকে গোপনে কয়েক ফোঁটা উষ্ণ অশ্র গড়িয়ে পড়ল। এই অশ্র ঠিক কিসের জন্য ঝরছে আরশি নিজেও বুঝতে পারল না, তবে শিহাবের তীব্র প্রত্যাখ্যানের মতো কথাগুলো তাকে যে ভীষণ আঘাত দিয়েছে সেটা স্পষ্ট। এই চোখের জল কি তবে সেই গভীর ক্ষতের প্রমাণ? কিন্তু আরশি তো শিহাবকে কখনোই ভালোবাসেনি, তাহলে কেন শিহাবের কথায় তার বুকে একটা ধাক্কা লাগলো। তার মনে হলো কেউ যেন ভেতর থেকে তার হৃৎপিণ্ডে একটা ধাঁধালো তীর বিধিয়ে দিল। তোরা রুমে এসে অবাক, তার বিছানার ঠিক মাঝখানে পায়ের উপর পা তুলে আয়েশ করে শুয়ে আছে রৌদ্র। তোরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে? আমার রুমে এখনও ঘুমাননি কেন? যান গিয়ে আপনার রুমে ঘুমান, অনেক রাত হয়েছে তো। তোরার কথায় রৌদ্র বিছানায় হেলান দিয়ে আলতো করে উত্তর দিল, আরে ঘুমানোর জন্য তো শুয়ে আছি। তোরা বিরক্তি মেশানো বিস্ময়ে বলল, তো আমার রুমে কেন? আপনার রুমে যান। রৌদ্র ঠোঁটে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, বিয়ে কি আমি শুধু বইয়ের মুখ দেখার জন্য করেছি? মগের মূল্য পেয়েছিস নাকি আমাকে যে আমি আমার ঘরে থাকবো আর তুই তোর ঘরে থাকবি? রৌদ্রের কথা শুনে তোরা চোখ সরু করে বলল, মানে কি বলতে চাইছেন আপনি খুলে বলুন তো।
রৌদ্র বিছানায় উঠে শরীরটাকে টান টান করে বসলো এবং দুষ্টু হাসি হেসে তুরার দিকে তাকিয়ে বলল, কাছে আয়, হাতে কলমে বুঝিয়ে দিছি আমি ঠিক কী বলতে চাইছি। তুরা আতঙ্কে ঠোঁট কাঁপিয়ে তোতলাতে শুরু করলো। কি আমি বুঝতে চাই না। আপনি আপনার রুমে যান তো, আমি ঘুমাবো, আমার ভীষণ ঘুম পেয়েছে। রৌদ্র বিদ্যুতের ব্যাগে এক লাফে বিছানা থেকে নেমে পড়ল। রৌদ্রকে এভাবে হিংস্র বেপরোয়া গতিতে নামতে দেখে তুরা আতঙ্কে কাঁপতে কাঁপতে পিছাতে লাগলো। তুরার কণ্ঠস্বর প্রায় রৌদ্র হয়ে গেল। আসলে আমি ভীষণ ভয় পাচ্ছি, প্লিজ আপনি আপনার রুমে যান। রৌদ্র তুরার দিকে ধীরে ধীরে শিকারির মতো স্থির পায়ে এগোতে এগোতে দুষ্টু এসে বলল, নো বেবি, দ্যাট ওয়ন্ট হ্যাপেন। বিয়ে করেছি আজ 3 দিন, কিন্তু এখন পর্যন্ত বউকে ভালো রকম শুয়েও দেখিনি। আজকে আমি তোকে খুব গভীরভাবে ছুবো, যতটা গভীরে ছুলে তুই আতঙ্কে কাঁপবি, প্রতিটা নিঃশ্বাসে কাঁপবি। গট ইট মাই ওয়াইফ। তোরা পিছাতে একদম দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে গেল। আর রৌদ্র এক লহমায় হিংস্র গতিতে এগিয়ে এসে তুরাকে তার দু বাহুর মাঝে দেওয়ালের সঙ্গে চেপে ধরল। তুরার ভয়ে ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, আর রৌদ্রের উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস সরাসরি তার মুখের উপর এসে আছড়ে পড়ছে। রৌদ্রের চোখ জোড়া গভীর নেশায় আচ্ছন্ন। সে তুরার দিকে স্থির তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল, বিশেষ করে তুরার ঠোঁটের কোণে থাকা সেই ছোট্ট তিলটির দিকে তার চোখ যেন আটকে গেল। দৃষ্টি আরও নেশাচ্ছন্ন হয়ে উঠল। তুরা যেন পাথর হয়ে গেল, বরফের মতো দাঁড়িয়ে রইল রৌদ্রের সেই বিপদ সংকেত দেওয়া নেশালো চোখের দিকে তাকিয়ে। রৌদ্র তুরার ঠোঁটের দিকে নিজের ঠোঁট ধীরে ধীরে শিকারির মতো এগিয়ে যেতে লাগলো। রৌদ্রর মতলব বুঝে তুরা আতঙ্কে নিমিষে চোখ বন্ধ করলো। সে ভয়ে জামা শক্ত হাতে খামচে ধরলো আর ভীষণভাবে কাঁপতে শুরু করলো। রৌদ্র ঠোঁট নিয়ে এগিয়ে যখনই তুরার ঠোঁটে স্পর্শ করবে, ঠিক তখনই দেখলো তুরা ভয়ে থরথর করে কাঁপছে। রৌদ্র তুরার এই অবস্থা দেখে বিজয়ী হাসি হাসলো। তার ঠোঁটটা তুরার কাঁধে কাছে নামিয়ে আনলো এবং টুপ করে একটা উষ্ণ চুম্বন তুরার কাঁধে ছোঁয়ালো। রৌদ্রের সেই ভিজে ঠোঁটের আকস্মিক স্পর্শ পেতেই তুরা বিদ্যুৎ স্পর্শের মতো চমকে উঠল। রৌদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে মিহি আবেদয়ময়ী কণ্ঠে ফিসফিসিয়ে বলল, বিলিভ মি বউ, আই অ্যাম গেটিং কমপ্লিটলি কন্ট্রোলেন্স। তোকে খুব আদরে করতে ইচ্ছা করছে এখনই তোর মাঝে ঢুক দিই। অ্যান্ড মাই থিং ইজ অলরেডি ইরেক্টেড বিকজ অফ ইয়োর ট্যাম্বলিং। এইটা আমাকে বড্ড জ্বালাচ্ছে, বিকজ ইট ওয়ান্টস টু গো ইনসাইড ইউ। রৌদ্রের এমন নির্লজ্জ উত্তেজনক কথায় তুরার চোখ আতঙ্কে বিস্ফারিত হয়ে গেল। লজ্জায় তার কান ও গলা যেন আগুনে পুড়ছে, আর সেখান থেকে যেন ধোঁয়া বের হতে লাগলো। রৌদ্র কী সব নির্লজ্জ ঠোঁট কাটার মতো কথা বলছে। তুরার ভাবনার মাঝে রৌদ্র তুরার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে গভীরভাবে নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু কি করব বল, আমি তোর স্বামী, তাই একজন স্বামী হয়ে স্ত্রী এই দুর্বলতার সুযোগ নিতে পারি না। তাই তুই যখন মন থেকে নিজ থেকে আমাকে কাছে ডাকবি, তখনই আমি তোর কাছে যাব। তবে মনে রাখিস, আমার কিন্তু ধৈর্য সীমিত, বেশি ধৈর্য পরীক্ষা করিস না কেমন, আমার লক্ষ্মী বউ। ঘুমা, গুড নাইট, কাল দেখা হবে। বাসর ঘরে রেডি থাকিস। আই উইল বি ওয়েটিং ফর ইউ। হ্যাভ এ সুইট ড্রিম। কথাটা বলে রৌদ্র তুরার মুখে আলতো করে একটা উষ্ণ লম্বা ফু দিল। সেই ফু যেন তুরার স্নায়ু তন্ত্রে বিদ্যুৎ তরঙ্গ বয়ে দিল। রৌদ্র আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। শিকারী যেন তার শিকারকে লোভ দেখিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। রৌদ্র রুম থেকে আড়াল হতেই তুরা আতঙ্কে ছুটে গিয়ে দরজার ছিটকিনি লাগালো, তারপর দেওয়ালে হেলান দিয়ে
হাঁপাতে হাঁপাতে অনিয়ন্ত্রিত বড় বড় শ্বাস নিতে লাগলো। এই লোকটা কাছে এলেই তার কেন এমন অদ্ভুত দুর্বোধ্য ভয়ঙ্কর অনুভূতি হয়, সেই ভাবনাতেই তোরা হিসেব মেলাতে পারছে না। গল্প নির্লজ্জ ভালোবাসা পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।